পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ৭ ও ৮। পৌষের অনবরত নড়াচড়া করার জন্য শেষে বাধ্য হয়ে বাস রোমান্সে ইতি ঘটাতে হয়েছে পার্বণকে। এতে বেশ বেজার পার্বণ, তার মুখটা এইটুকুনি হয়ে গেছে, যা দেখে সিটের আরেক মাথায় বসা পৌষ মিটিমিটি হাসছে। পার্বণকে একটু থামাতে পেরেই তৎক্ষণাৎ লাফিয়ে সিটের অন্য প্রান্তে চলে যায় পৌষ। আর রিস্ক নেয়নি। কিছু একটা ভেবে সিট থেকে উঠে যেতে ধরলে মোবাইল দেখায় মনোযোগ পার্বণ থমথমে গলায় বলে, কোথাও যাওয়ার দরকার নেই, কিছু করব না। আমি আবার মুড চলে গেলে কিছু করি না। মুখ মোচড় দেয় পোষ। ঢং যত সব, সে উঠবে এই সিটার এক মুহূর্তও না। তবে তার সেই আশায় ঘুরে বালি। যখনই উঠতে গিয়েছে ওর হাত টেনে ওকে সিটে বসিয়ে দেয়। এবারে আর পোষ দূরে বসতে পারেনি। ওর কাঁধ জড়িয়ে ওকে টেনে নিজের পাশে একদম শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। পশু চোখের দিকে শান্ত নজরে তাকিয়ে থেকে পার্বণ বলে ওঠে, বেশি করবি তো, যা করতে আটকেছিস সেটা এখন করব। ব্যাস, আর কিছু বলতে পারেনি পোষ। সেভাবেই ভোতা মুখে বসেছিল। বাস নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছিল, যার কারণে তাদের সকালের সূর্যোদয়ও দেখা হয়েছিল। কক্সবাজারে তারা কোনো হোটেল বা রিসর্টে থাকবে না, বরং চোট্টের ফ্রেন্ডের বাসায় থাকবে। হ্যাঁ, চোট্টের ভার্সিটি ফ্রেন্ডের বাসায় এখানে। ফ্রেন্ড বর্তমানে এখানে নেই, কিন্তু তারা ট্যুরে আরও একবার এসেছিল বলে ফ্রেন্ডের মা তাকে চেনে। তাই কোনোরূপ অসুবিধে ছাড়াই তারা চোট্টের ফ্রেন্ডের বাড়ি উঠেছে। প্রথমে মানা করলেও চোট্টের বান্ধবী রূপচাঁদা সেই কথা মানতে নারাজ। শেষে রাজি হয় চৈত্র। চোট্টের বান্ধবীর নাম রূপচাঁদা। রূপচাঁদাদের বাড়ির সদস্য সংখ্যা ৩ জন। রূপচাঁদার মা পুটি আর তার একটা ছোট ভাই শুটকি। রূপচাঁদার বাবা মারা গিয়েছেন সমুদ্রের মধ্যে মাছ ধরতে গিয়ে। ঝড়ের সময় ঢেউয়ের কবলে পড়েছিল। পুটি 2 ছেলে মেয়েকে মানুষ করতে অনেক কষ্ট করেছিলেন, এখনো করে যাচ্ছেন। রূপচাঁদা শহরে যাওয়ার পর তাদের অবস্থার উন্নতি হয় কিছুটা। একটা টিনের দোতলা ঘরের সামনে এসে দাঁড়ায় ভাদ্র, চৈত্র, পৌষ পার্বণ। ঘরের চারিদিকে ছিটকে আছে মাছ ধরার জাল সহ আরও কিসব হাবিজাবি। কয়েকটা বাড়ি একসাথে মিলে জায়গাটা একটা বসতপল্লীতে পরিণত হয়েছে। মোটামুটি সব কিছুই আছে দেখা যায়। এই যেমন মাছের আশটাশ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, তারপর কিছু মুরগি, হাঁস, কবুতর, খড়কুটো আছে এক সাইডে, 2টো গরুও আছে। এটুকু সময়ের মাঝেই এসব কিছু খেয়াল করা হয়ে গেছে পার্বণের। সে এসে ভেতরে না গিয়ে ঘুরে ঘুরে দেখছে। এখন ফ্রেশ হয়ে পোষের কানে সব ঢালছে। মাঝে মাঝে উৎসাহ দেখাচ্ছে তো মাঝে মাঝে নাক সিটকাচ্ছে। পার্বণের পুরো কথাটা পিঠে খেতে খেতে শুনছে মনোযোগের সহিত পোষ। কখনো পেন্স মারছে তো কখনো জিজ্ঞেস করছে ডিটেলস। কথায় কথায় পার্বণ পোষকে বলে ওঠে, পিছনে বন টাইপের কিরকম একটা জায়গা আছে, সুন্দর, তোকে ঘুরিয়ে আনবো নে। ঘোরার কথা শুনতে চোখ চকচক করে ওঠে পোষের। খুশি মনে রাজি হয়ে যায়, জানতে চাইলো কখন যাবি। বিকালের দিকে বীজ ঘুরে তারপর ওদিকে ঘুরে একসাথে আসবো। ভূতুরে একটা ব্যাপারও হবে। যদি ভূত টুট কিছু দেখা যায় তাহলে তো সেই হবে। কেন, ওখানে কি ভূত থাকে নাকি? আরে সে কি আমি জানি। শুনেছি ওরকম জায়গায় নাকি থাকে, আর থাকলেও একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। তাদের কথার মাঝেই উপস্থিত হলো শুটকি। ছেলেটার নামের সাথে শরীর আর চেহারার ভীষণ মিল। একদম শুটকির মতোই চিকন, কালো গায়ের রং, হয়তো শ্যামলাই ছিল রোদে পুরো কালো হয়ে গেছে। গায়ে আকাশি রঙের একটা হাফ হাতা গেঞ্জি, সেটা আবার ময়লা লেগে আছে। পরনে হাঁটু অবধি হাফ প্যান্ট। বয়স বড় জোর 11 কি 12 বছর। হঠাৎ ছেলেটার বয়স জানতে কৌতূহল জন্মালো। দমিয়ে না রেখে জিজ্ঞেসই করে ফেলল পোষ, এই যে ছেলে, তোমার বয়স কত? হাসি মুখে ছেলেটা জবাব দিল, 13 চলে আফা, সামনের মাস আইলে 14 হইব। তবদা খেয়ে গেল পোষ। ছেলেকে দেখে বোঝার উপায় নেই ছেলের বয়স। শুটকি নামের ছেলেটি এবার তার হাতে থাকা পিঠের বাটিটা পার্বণের দিকে এগিয়ে দেয়, বলে, নেন ভাই, পিঠা খান, আম্মাই বানাইছে, খুব মজা। তাই নাকি? তাহলে দে। লন ভাই। কথাটি বলার সময় ছেলেটিকে ভীষণ উৎফুল্ল আর খুশি দেখাচ্ছিল। পার্বণ এবার ছেলেটিকে জিজ্ঞেস করে, তা তোর নাম কি রে? যে ভাই শুটকি। কি? অবাক হলো পৌষ পার্বণ। এতদিন জানতো তাদের নামগুলোই অদ্ভুত, এখন দেখছে তাদের থেকে অদ্ভুত নামের লোক আছে। পার্বণ খেতে খেতে বলল, নামের সাথে দেখছি তোর চেহারারও মিল আছে। পার্বণের কথা শুনে শুটকি নামের ছেলেটা কিছুটা লজ্জা পেয়ে গেল। লাজুক হেসে মাথা চুলকাতেই তা দেখে শব্দ করে হেসে উঠল পার্বণ। আর পোষ দিল লাগিয়ে ওরে পিঠে এক কিল। সেই সুযোগে শুরু হয়ে গেল তাদের মারামারি। পার্বণ না থাকায় বনচাপাস একাই কলেজে এসেছে। সারাক্ষণ মেয়েটার বোরিং সময় কেটেছে।
পূর্ণাও আসেনি, তার নানু অসুস্থ সেখানে গিয়েছে। এই বেয়াদব মেয়ে, সেটা আগে বলবে না? তাহলে তো বোন চাপাও যেত না। এসব ভাবতে ভাবতে উদাস মনে বাসায় ফিরছিল সে। তখনই তার রাস্তা আটকে ধরে দুটো ছেলে। ছেলে দুটোকে চেনে বোন চাপা, ওরই কলেজে পড়ে, ওর সাথে অন্য শাখায়। এদের দুজনের মধ্যে একটা আছে যে বোন চাপাকে ভীষণ বিরক্ত করছে। মানা করলেও পিছু ছাড়ে না। পার্বণ থাকলে তখন কাছে ঘেঁষার সাহস পায় না। পার্বণ ওদের তিনজনকে সুরক্ষিত রাখে সর্বদা। আজ একা পেয়েই বজ্জাতটা সুযোগ লুটছে। আগে সাহস পেলেও বর্তমানে একলা সাহসে কুলাচ্ছে না। কি করবে ভেবে পাচ্ছে না। তবু শক্ত কণ্ঠে তেজ দেখিয়ে বলে, কি চাই? বলেছি না আমাকে বিরক্ত করবে না। চাই তো তোমাকে, কিন্তু তুমি তো রাজি নও। তাই আজ আর ছাড়বো না। মানে? বুঝতে পারলেও জিজ্ঞেস করলো বনচাপা। ওর এমন অবস্পনা দেখে হাসলো ছেলেটা। বনচাপার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, গেলেই বুঝবে। আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে বনচাপা, ছেড়ে দিতে বলে, কি করছো কি? ছাড়ো আমায়, আমি কিন্তু চেঁচাবো। চিৎকারই তো করছো, কিন্তু কেউই আসবে না তোমার চিৎকার শুনে। আজ কেন যে আসতে গেল তাই নিয়ে আফসোস হচ্ছে বনচাপার। তবে কি তার ইজ্জত শেষ? ধর্ষিতার খাতায় এবার বুঝি তারও নাম লেখার পালা এসে গেছে। যখনই বনচাপা ভাবলো আশার আলো নিভে গেছে, তখনই সেই আলো ধপ করে জ্বলে ওঠে। কোথা থেকে যেন হেমন্ত আসে, এসে হিংস্র শিকারীর মতো আক্রমণ করে বসে ছেলে দুটোর উপর। এলোপাথারি মারতে লাগে ছেলে দুটোকে, প্রায় আধমরা বানিয়ে ফেলে, তবুও ক্ষান্ত হয় না। শেষে অবস্থা বেগতিক দেখে বনচাপা এসে আটকায়। বসন্তের জাউরামিতে অতিষ্ঠ হয়ে গেছেন মাঘ। কই হেমন্ত তো এমন নয়, এই ছেলেকে নিয়ে আর পারে না সে। রোজ রোজ বিচার আসবে এই ছেলের নামে। এর এইটা চুরি করেছে তো ওর ওইটা ভেঙে ফেলেছে। কারো কাজ ভাঙে তো কারো মাথার টাক। বাচ্চাদের পর্যন্ত রেহাই দিচ্ছে না। ওর জ্বালায় মাঘ বুঝে এবার পাগলা গারদেই চলে যাবে। সেই কারণেই আজ বসন্তের ক্লাস নিচ্ছে মাঘ। মারার এক পর্যায়ে যখনই জুতা খুলে মারতে নিবে, সদর দরজার সামনে থাকা বসন্ত নুইয়ে যায়। ব্যাস, জুতা গিয়ে সোজা লাগে হিমসাগরের মুখে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় মাঘ। এই ছেলের জন্য আরেক ঝামেলা এখন। পিছনে ঘুরে কার গায়ে জুতাটা লাগছে দেখতে গেলেই 380 ভোল্টের ঝটকা খায় বসন্ত। দুনিয়ায় এত লোক থাকতে এর গায়ে পড়তে হলো। তাও আবার আজকে দরজা খোলা থাকার দরকার ছিল। আশ্চর্য, বাসকে শুধু বসন্তই দেখে। এমনিতেই বসন্তের পায়ের ঘাম মাথায় উঠে যায়। বসন্তের হবু শ্বশুরকে কিনা বসন্তের মা জুতা মারল। হিমসাগর এসেছিলেন একটা কাজে। কাজটা মূলত জ্যৈষ্ঠের সাথে ডক্টর বিষয়ক ব্যাপার। কিন্তু এখানে এসে যে এই অবস্থার শিকার হবেন তিনি কল্পনা করতে পারেননি। মাঘের দিকে তাকাতেই দেখলেন ভদ্রমহিলা কাচুমাচু ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। পোষকে নিয়ে সেই জঙ্গলে এসেতে পার্বণ। কিছুটা সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মানুষজন নেই বললেই চলে। তাছাড়া সবাই সবার কাজে ব্যস্ত। এদিকে এত খেয়াল রাখবে কে? ভাদ্র আর চৈত্রকে ভুজুং ভাজুং বুঝিয়ে এসেছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দুজনে এখন হাঁটছে। উদ্দেশ্য ভূতের সাথে সাক্ষাৎ। এভাবে কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ ঝোপের মধ্যে কিছু একটার আওয়াজ পেতে থেমে যায় দুজনে। কিছুটা অশ্লীল আওয়াজ। দুজনেই বুঝতে মোটেও অসুবিধা হয় না এখানে যে অসংযত কিছু ঘটছে। বিব্রত বোধ করে দুজনে। পোষের একটু বেশি অস্বস্তি হচ্ছে। পার্বণ এলোমেলো গলায় বলে, চল এখান থেকে, ভূত দেখার দরকার নেই। পোষের হাতের কবজি শক্ত করে ধরে দ্রুত সেখান থেকে যেতে নিলেই হঠাৎ কয়েকজন তাদের সামনে এসে পড়ে। এভাবে হঠাৎ আসায় ঘাবড়ে যায় পোষ। 2 পা পিছিয়ে যেতেই ওকে নিজের আড়াল করে দাঁড়ায় পার্বণ। তখন একজন বলে ওঠে, এই, এরা বুঝি এখানে খারাপ কিছু করতে এসেছে? বিরক্ত হয় পার্বণ। বয়সে বড় হয়েও এরকম নির্বোধ কাজ করছে ঝোপের আড়ালে আর ধরছে তাদের। সে এবার জবাব দেয়, আগে না আঙ্কেল, আপনার ধারণার খারাপ কাজটি আমরা নই, বরং ওই ঝোপের আড়ালে করছে। আঙুল উঁচিয়ে ঝোপটা দেখিয়ে দিলে সেখানে যায় সকলে এবং দেখে আসলেই তাই। শেষে সেই দুজনকে ধরে বাঁধা হয়। অবস্থা যে খুব বেশি ভালো না তাও বুঝতে বাকি রয় না পার্বণের। পোষের হাত ধরে বেরিয়ে যেতে চাইলে লোকগুলো ওদেরকে আটকে ধরে। একজন জিজ্ঞেস করে, এই ছেলে, তোমরা কোথায় যাচ্ছ? বাসায়। কিসের বাসা? কোথাও যেতে পারবে না? আরে আশ্চর্য, যারা করেছে অসামাজিকতা তাদের তো ধরেছিনি। আমরা এখানে থেকে কি করব তাহলে? ওরা করেছে, তোমরা যে করনি তার প্রমাণ কি? ওদের ড্রেসের অবস্থা দেখুন আর আমাদের ড্রেসের বুঝে যাবেন। এটাও মানতে চাইলো না লোকগুলো। তাদের কথা, তোমরা যেহেতু এই বনে এসেছো তার মানে খারাপ কাজ করতে এসেছো। ধরা পড়ে এখন বাজে বকছে। লোকগুলোর কমন সেন্সের এত খারাপ দশা দেখে পার্বণের মাথা গরম হয়ে গেল। কিন্তু ওদের এইসব পাত্তা না দিয়ে লোকগুলো এবার বাকি দুজনের সাথে পৌষ পার্বণের বিয়ের ব্যবস্থা করে।
বিয়ের কথা শুনতেই মাথায় বাজ পড়ে পৌষের। ভূত দেখার স্বাদ জন্মের মতো ঘুচে গেছে। পৌষ পার্বণের এক দফা এক দাবি, বিয়ে তারা করবে না। কিসের বিয়ে? অসম্ভব। যাই হয়ে যাক, জীবনেও পৌষ নাকি পার্বণকে বিয়ে করবে না। আর পার্বণ সেও বলেছে বিয়ে করবে না ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর আবার গাইগুই করে জানতে চাই কাজী কত দূর। এই বিষয় দেখে তো পৌষের মুখটা দেখার মতো ছিল। লাগিয়েছে কয়েক ঘা পার্বণকে। এত বড় ঘটনা হয়ে গেছে, তাই পৌষ পার্বণের অভিভাবক হিসেবে এই মুহূর্তে উপস্থিত ভাদ্র আর চৈত্রকে খবর দেওয়া হয়েছে। বলতে বলতে ভাদ্র আর চৈত্র এসেও পড়ে। তারপর অবস্থা সম্পর্কে অবগত হলে তাদের মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা যায় না। ভাদ্র তো বলেই দেয়, যা ইচ্ছে করুক ওরা, সেটা ওদের ব্যাপার। আপনারা বুড়ো লোকেরা ওদের মধ্যে ঢুকতে গেছেন কেন? যদিও বা আমার ভাই জানিয়েছে তারা এসব করেনি। উপস্থিত বুড়ো সমাজ স্তব্ধ হয়ে গেল। বলে কি এই ছেলে এতদিন শুনে এসেছে বাড়ির মানুষ জানলে সিসি করে, বাসা থেকে বের করে দেয়, না হয় উত্তম মধ্যম দেয়। কিন্তু এখানে তো পুরাই উল্টা। তখন পার্বণদের যে লোকটা পথ আটকিয়েছিল সে এবার এগিয়ে আসে, ভাদ্রকে উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, ছি ছি আঙ্কেল, আমি আমার বইয়েরটা ছাড়া আর কারোটা দেখি না। লোকটার মুখটা সঙ্গে সঙ্গে ভোঁতা হয়ে যায়। চৈত্র তো ভাদ্রের মাথায় গাঁটটা দিয়ে বলে, ওই তোরে এইসব বলতে বলছে কেউ? আসল কথা বল। হ্যাঁ হ্যাঁ বলছি, এই তো। এতক্ষণ যাবৎ এইসব ড্রামা দেখছিল দর্শক পৌষ পার্বণ এক পর্যায়ে বিরক্ত হয়ে পার্বণ বলে ওঠে, ওই ভাই, কাজী কখন আসবে সেটা জিজ্ঞেস করো তো। বইয়ের উপর দু এক কথা বলা যায় না, তাই ছোট ভাইয়ের উপর সেই শোধ ওঠানোর সিদ্ধান্ত নেয় ভাদ্র। বলে, চুপ থাক তুই, সবসময় অধৈর্য খালি। আর মানুষ বিয়ে কয়বার করে শুনি? মানে? ভাদ্র কিছু বলবে তার মাঝে ফোড়ন কাটে পৌষ। বলে, ভাই তুমি এই অসভ্যের কথা বাদ দাও তো। তুমি দেখো না কিছু একটা করতে পারো কি না। আমি এই বিয়ে করব না, করার দরকারও নেই। পৌষ ভাবলো বোধহয় ভাইয়ের এখন কিছু একটা করবে বা বলবে যার কারণে আর বিয়ে করা লাগবে না। কিন্তু ভাই তার বলেছে, তবে এমন কথা বলেছে যেটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে, নাকি সেই আকাশে উড়ে গেছে সেটাই বুঝতে পারছে না। ওদের ছেড়ে দিন। ভাদ্রের কথায় মানতে নারাজ উপস্থিত জনতা। তাদের এখন একটাই কথা, ওদের বিয়ে দাও। সব কথা শুনে খুব শান্তভাবে ভাদ্র জানায়, ওদের বিয়ে হয়ে গেছে, ওরা অলরেডি ম্যারিড। ছেলে মেয়ে দুটোকে বাঁচাতে মিথ্যে বলছো আমাদের জানা আছে। না, মিথ্যে বলছি না, আমাদের সাথে ওদের বিয়ে হয়েছে। ইনফ্যাক্ট আমাদের কাছে প্রুফও আছে। কই দেখাও। অতপর চৈত্র নিজের ফোন বের করে কিছু একটা খুঁজে কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই সবার সামনে তুলে ধরে একটা ছবি। ছোট পোষ লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে বসে আছে, পাশেই বরবেশে পার্বণ। তাকে পাঞ্জাবি পরানো হয়েছিল। দুজনকেই কি মিষ্টি করে হাসছিল। দুজনকে পুতুলের মতো লাগছিল, এত কিউট। পরপরই একটা কাবিনের ছবিও দেখায় সকলকে। স্বাক্ষরের জায়গায় ছোট ছোট আঙুলের ছাপ। তখন দুজনের কেউই সাইন করতে না জানলে আঙুলের ছাপের সাহায্যে স্বাক্ষর দেওয়া হয়। এত এত প্রমাণের পর আর কারোর কিছু বলার থাকে না, এবং সব সমস্যা মিটমাট হয়ে গেলে সবাই ওদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এত বড় একটা ঝটকা পৌষ আর নিতে পারে না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ধপ করে পড়ার আওয়াজ হতেই দেখা যায় পৌষ মাটিতে পড়ে আছে। পার্বণ তো এটা দেখে নিজের কপাল চাপড়ায়। পার্বণ পৌষকে কোলে তোল। ব্যঙ্গাত্মক হেসে পার্বণ জবাব দেয়, আমার হাড্ডি ভেঙে যাবে তোমার বোনকে কোলে নিলে। তখনই হঠাৎ একটা ছেলে এসে বলে, থাক আমি কোলে নিচ্ছি, কোথায় যেতে হবে বলুন, আমি নিয়ে যাচ্ছি। কপাল কুঁচকে গেল পার্বণের। বলে কি এই বেয়াদব, এতদিন বোন জানতো তাই কাউকে ওর ধারে ঘেঁষতে দেয়নি, এখন তো বোন শব্দ ঘুরে বউ হয়ে গেছে, প্রশ্নই ওঠে না এখন কাউকে ওর ধারে কাছে যেতে দেওয়ার। থমথমে গলায় জবাব দিল পার্বণ, বউ আমার, ওকে কোলে নেওয়ার মৌলিক দায়িত্ব ও কর্তব্য আমার। আপনি যে বললেন আপনার হাড্ডি ভেঙে যাবে। ছেলেটার দিকে একটা রাগী লোক দিয়ে পোষকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে উঠল, রোম্যান্সের সময় কোলে উঠিয়ে রোম্যান্স করতে পারি, এখন কিনা সামান্য উঠিয়ে নিয়ে যেতে পারবো না। হাত পা হাড্ডি ভেঙে গেলেও তোদের মতো শকুনদের নজরে পড়তে দিব না পার্বণ তার বইয়ের উপর। 3 মাসের প্রেমে 30 বার ব্রেকআপ কারো হয়, না হলেও বসন্তের হয়। বাবার মুখে জুতা পড়েছে শুনে আম্রপালি আবারও ব্রেকআপ করেছে, এই নিয়ে বিপাকে আছে বসন্ত। কোথায় ভাবলো পোস্ট করবে, ফার্স্ট সেহেরি ডান, ফার্স্ট রোজা ডান উইথ মাই পুকি। কিন্তু কিছুই হলো না। দুদিন বাদে রোজা শুরু, তার আগে যত সব কাজ সারার সেরে ফেলতে হবে, নয়তো রোজায় তো আবার বসন্ত ভদ্র বাচ্চা হয়ে যায়। এসব ভাবনায় ভাবছিল নিজের বারান্দায় বসে বসে বসন্ত। তখনই হঠাৎ তার কপাল বরাবর একটা ছোট ইট দিয়ে মোড়া কাগজের টুকরো পড়ে। বুঝতে অসুবিধা হয় না এটি মেরেছে কে।
বসন্তের বারান্দার মুখোমুখি বরাবরই বারান্দাটাই আম্রপালির। সামনে তাকালে কারো টিকেরও দেখা পায় না বসন্ত। ফোঁস করে দম ফেলে কাগজটা খোলে, তারপর পড়তে থাকে সেখানে থাকা লেখাটি, যেখানে লেখা, ওই হনুমানের পাছার মতো লাল চেহারার বসন্ত, পুরো 2 ঘন্টা 2 মিনিট 2 সেকেন্ড হয়ে গেছে, তুই কোনো খোঁজই নিচ্ছিস না আমার। তোর তো উচিত ছিল বাসার সামনে অনশন করা, তা তো করলি না। উল্টো কালকে রাতে যে ব্লক করলাম, এরপরে আর একটা মেসেজও দিসনি। এক জায়গায় দিয়ে ব্লক করেছি, তাতে কি বাকি জায়গা থেকেও তো দিতে পারতি। আহাম্মক বনে যায় বসন্ত চিরকুটটা পড়ে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফোন কল সব জায়গা দিয়ে ব্লক করে বলছে কিনা অন্য জায়গা দিয়ে মেসেজ দিতে। এখন কি তবে ইউটিউব দিয়ে মেসেজ দিবে? আশ্চর্য তো। এই মেয়েদেরকে বোঝা, বিশেষ করে তার আম্রপালিকে বোঝা অসম্ভব।